মিডল ক্লাস ট্র্যাপ এই টার্মটা আমরা প্রায় শুনে থাকি, যে যেটা বলা হয় যে মিডল ক্লাস বা মধ্যবিত্ত সমাজ যেটা আছে, মধ্যবিত্ত শ্রেণী, তারা কেন সারা জীবন মধ্যবিত্তই থাকে, তারা কেন ধনী হতে পারে না। কাজে মিডল ক্লাস ট্র্যাপের মধ্যে পড়ে যাওয়া, যে যে মধ্যবিত্ত শ্রেণীতে থাকে সে সে কেন ওই একটা লেভেলে আটকে থাকে, সে কেন নিজেকে আপগ্রেড করতে পারে না। তো আমি আজকের ভিডিওতে এই জিনিসটাই খুব সংক্ষেপে ব্যাখ্যা করব যে মিডল ক্লাস ট্র্যাপ এই জিনিসটা আসলে কেন হয় বা কিভাবে হয় বা এই জিনিসটা কি। তো মিডল ক্লাস ট্র্যাপ এই জিনিসটা মানে হচ্ছে যে, যেটা টার্ম শুনেই বোঝা যায় যে এটা একটা ট্র্যাপ, অর্থাৎ এটা একটা জালের মতো। এই জালে আটকা পড়ে যায় কারা? আটকা পড়ে যায় মধ্যবিত্ত শ্রেণী। আচ্ছা, কিভাবে? বিষয়টা হচ্ছে, লেটস সে একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, সে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ করে একটা চাকরিতে জয়েন করলো, একটা ডিসেন্ট জব সে পেয়েছে এবং একটা ডিসেন্ট স্যালারি পাচ্ছে, ফাইন। কিন্তু মিডল ক্লাস ট্র্যাপটা যেভাবে শুরু হয়, সে একটা ডিসেন্ট স্যালারি পাচ্ছে, এরপরে কি করলো, প্রতি মাসে মাসে স্যালারিটা পাচ্ছে। পাওয়ার পরে সে কি করলো যে শুরুতেই এরকম একটা স্যালারি পাওয়ার পরে সে দেখা গেল স্যালারি যা পেয়েছে তার চেয়েও বেশি দামি একটা ইলেকট্রনিক গ্যাজেট বা একটা স্মার্টফোন কিনে ফেললো, সে একটা আইফোন কিনে ফেললো। কিন্তু আইফোনের যেটা দাম সেটা হয়তো তার যে স্যালারি সেখান থেকে যদি তার বাসা ভাড়া বা অন্যান্য বেসিক এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হয়তো এনাফ না, তখন সে কি করছে, ইএমআই তে চলে যাচ্ছে, যেটা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে সে প্রতি মাসে মাসে একটা করে অংশ পে করছে ইএমআই এ। এটার মাধ্যমে সে একটা এক্সপেন্সিভ স্মার্টফোন বা গ্যাজেট বা একটা আইফোন কিনে ফেললো। তো তার ফলে কি হচ্ছে যে যেহেতু ইএমআই তে কিনেছে, কাইন্ড অফ লোনের মতো, তো সেটা ইন্টারেস্ট সহই হোক আর 0% ইন্টারেস্ট হোক, যেটাই হোক, সে পরবর্তী মাসগুলোতে যে বেতন পাচ্ছে সেটার একটা অংশ কিন্তু অলরেডি ওই আইফোনের ইএমআই এর ইনস্টলমেন্ট পে করতেই চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে সে চাকরি করতে করতে যখন আরেকটু তার বেতন বাড়ছে, প্রতি বছরই বেতন বাড়ছে বা সে প্রমোশন পাচ্ছে, প্রমোশন পেয়ে তার স্যালারি স্কেল আপগ্রেড হচ্ছে, তো তখন দেখা যাচ্ছে যে একটু স্যালারি বাড়লো, এবার সে চিন্তা করলো এবার আমি গাড়ি কিনে ফেলবো, এবার তো আমার স্যালারি বেড়েছে বা আমি প্রমোশন পেয়েছি, এবার আমি গাড়ি কিনে ফেলবো। তো সে কি করলো, এখন গাড়ি কেনার মতো পুরো টাকা তো আর হঠাৎ করে তার হাতে থাকবে না, সামান্য হয়তো কিছু জমেছে, কিন্তু সেটা হয়তো এনাফ না গাড়ি কেনার জন্য। তখন সে কি করলো, আবার কার লোনের দিকে গেল, কোনো একটা ব্যাংক থেকে সে হয়তো কার লোন নিয়ে একটা সুন্দর গাড়ি কিনে ফেললো। একটা কমফোর্টেবল লাইফস্টাইলের দিকে সে যাচ্ছে কার লোন নিয়ে, এবং এবং প্রতি মাসে মাসে ওই কার লোনের এগেইনস্টে তার মান্থলি ইনস্টলমেন্ট সে পে করে যাচ্ছে। তো কাজেই তার আগামী মাসগুলোতে যে বেতন আসবে তার একটা অংশ কিন্তু কার লোনের ইনস্টলমেন্ট অথবা সেই আইফোনের ইএমআই ইনস্টলমেন্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খাতে আগেই মাইনাস হয়ে যাচ্ছে। এরপরে সে আরো সিনিয়র হতে হতে বা আরো একটু স্যালারি বাড়তে বাড়তে সে চিন্তা করলো, ঠিক আছে আমার স্যালারি তো অনেক বেড়েছে, এবার একটা নিজেদের ফ্ল্যাট বা নিজেদের বাড়ি না হলেই নয়। তো সে কি করবে তখন, যে নিজের একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার জন্য সে তখন খুবই আগ্রহী হয়ে উঠবে। এগেইন নিশ্চয়ই ফ্ল্যাট কেনার মতো এট এ টাইম পে করার মতো পর্যাপ্ত অর্থ তার হাতে নাই, থাকা সম্ভব না। কিন্তু যেহেতু মোটামুটি এখন বেতন ভাতা আগের চেয়ে অনেক বেশি পায়, তো সে চিন্তা করলো আমার যেহেতু পদোন্নতি হয়েছে বা স্যালারি আপগ্রেড হয়েছে, আমি 10 বছর আগে যা বেতন পেতাম এখন তো তার চেয়ে অনেক বেশি পাই, তো 10 বছর আগে আমি ভাড়া বাসায় ছিলাম, এখনো কি ভাড়া বাসায় থাকবো নাকি? অবশ্যই এখন আমার স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস বেড়েছে, এই স্ট্যাটাস মেনটেন করার জন্য আমাকে নিশ্চয়ই নিজস্ব একটা ফ্ল্যাট থাকতে হবে, তা না হলে এটা সমাজ কি ভাববে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি ভাববে। তো তখন কি হচ্ছে, ওই সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটিটা মেনটেন করার জন্য সে আবার একটা ব্যাংক থেকে কি করলো, হাউস লোন নিতে গেল, এবং এই গৃহঋণ নেয়ার মাধ্যমে সে একটা ফ্ল্যাট কিনলো, এবং এগেইন সেটা মান্থলি যেটা ইনস্টলমেন্ট সেটা পে করতে হচ্ছে তাকে। আবার সে হয়তো কখনো ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান করছে সপরিবারে, কিন্তু হয়তো পর্যাপ্ত টাকা নেই, সেটার জন্য সে দেখা যায় ক্রেডিট কার্ডের ঋণ বা অন্য কোনো পার্সোনাল লোন যেগুলো আছে বিভিন্ন ব্যাংক দেয় সেগুলোর মাধ্যমে সে একটা ফরেন ট্রিপে চলে গেল, ওভারসিজ ভ্যাকেশন ট্রিপে। তো এটারও মান্থলি ইনস্টলমেন্ট এভাবে ডেবিট হয়ে থাকলো। তো তার মানে দেখেন যে সে যখন চাকরি শুরু করেছে তার ল্যাভিশ লাইফটা শুরু হয়েছে একটা আইফোন কেনার মাধ্যমে। যখন বেতন বাড়তে থাকলো সে কার লোনের মাধ্যমে কার কিনলো, সে হাউস লোনের মাধ্যমে একটা ফ্ল্যাট কিনলো, সে
ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের মাধ্যমে একটা ফরেন ট্রিপে ভ্যাকেশনে ঘুরে আসলো। তো তার মানে তার বেতন যতই বাড়ছে তার লাইফস্টাইলটা ততই আপগ্রেড হচ্ছে, তার লিভিং কস্টটাও কিন্তু তত বাড়ছে, কারণ সে বেতন বাড়ার সাথে সাথে নিজের লাইফস্টাইলটাকেও আপগ্রেড করেছে, সে আরো বিলাসী জীবনের দিকে ধাবিত হচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে মূল কারণ এই মিডল ক্লাস ট্র্যাপের। কারণ তাদের যেটা ইনকাম হয় তার একটা বড় অংশ কিন্তু এই বিভিন্ন ধরনের লোন বা মান্থলি ইনস্টলমেন্ট পে করার কাজেই চলে যেত। তার ফলে কি হচ্ছে যে তার ইনকাম বাড়লেও যেহেতু তার খরচ আনুষঙ্গিকভাবে বাড়ছে, একই হারে বাড়ছে বা ক্ষেত্র বিশেষে আরো বেশি হারে বাড়ছে লোনের কারণে, তো তখন ইনকাম বাড়লেও সেভিংসটা ওভাবে বাড়ছে না। এবং এই ধরনের মিডল ক্লাস ট্র্যাপে যারা পড়ে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে দে লিভ ফ্রম পেচেক টু পেচেক। কাজে প্রতি মাসে বেতন পাচ্ছি, বেতনের একটা বড় অংশ আমার বিভিন্ন লোন পরিশোধ বাবদ চলে যাচ্ছে, বাকি অংশ হয়তো আমার বাজার খরচ, বাসা ভাড়া হোক বা অন্যান্য যাবতীয় খরচ মিটানোর পরে হয়তো আমার যে সেভিংস সেটা থাকেই না বা থাকলেও খুব সামান্য থাকে। তো তখন কি হয় যে মিডল ক্লাস মানুষের সেভিংসটা খুব কম থাকায় তারা কিন্তু হেভিলি কোথাও ইনভেস্ট করতে পারে না। তো হেভিলি ইনভেস্ট করতে না পারা হয় কি, দে হ্যাভ এ কমফোর্টেবল লাইফ বাট দে আর নট ফ্রি। ঠিক আছে, তো তাদের একটা কমফোর্টেবল জীবন আছে কিন্তু তারা ফ্রি না। কেন ফ্রি না? যে তাদের একটা সাইকেল, যেটা ওয়ার্ক স্পেন্ড ডেপ্ট রিপিট, ওয়ার্ক স্পেন্ড ডেপ্ট রিপিট, এরকম একটা সাইকেলের মধ্যে পড়ে যায় যে আমি চাকরি করছি, কাজ করছি, বেতন পাচ্ছি, বেতনের একটা বড় অংশ ঋণ পরিশোধে ব্যয় করে যাচ্ছি, আবার আমাকে সাইকেলে ফেরত হচ্ছে। তো এরা এই ট্র্যাপ থেকে বের হতে পারে না। এই জন্যই বলা হচ্ছে দে হ্যাভ এ কমফোর্টেবল লাইফ বাট দে আর নট ফ্রি, দে আর লকড ইনটু দ্যাট ভেরি সাইকেল, দ্যাট ওয়ার্ক স্পেন্ড ডেপ্ট এন্ড রিপিট। এই সাইকেলের মধ্যে তারা পড়ে যায়, তারা চাইলেও সেই সাইকেল থেকে বের হতে পারবে না। কারণ কি? কারণ তার তো অনেক ঋণ পরিশোধ বাকি আছে, তার গৃহ ঋণ থেকে শুরু করে তার কার লোন থেকে শুরু করে তার ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন রিপেমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক রকম লোন রিপেমেন্ট তার বাকি আছে। সে চাইলেই কিন্তু বড় কোনো ফিনান্সিয়াল রিস্ক নিতে পারে না। তো এই ধরনের মানুষ দেখবেন যে চাইলেও কিন্তু কোনো বড় কোনো সিদ্ধান্ত, যেমন তারা কোনো ব্যবসা শুরু করতে চায় অথবা ক্যারিয়ার চেঞ্জ করতে চায় অথবা অন্য কোনো চাকরিতে যেতে চায় অথবা দে ওয়ান্ট টু রিটায়ার আর্লি, আগাম অবসরে যেতে চায়, এই ধরনের সিদ্ধান্ত কিন্তু, এই বড় ধরনের কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না। দে হ্যাভ টু মেনটেন দ্য কারেন্ট লাইফস্টাইল। চাইলেও ওই লাইফস্টাইল থেকে বের হতে পারবে না। ওই যেহেতু বিভিন্ন ডেপ্ট ট্র্যাপে তারা পড়ে গিয়েছে, তো ওই ডেপ্ট তো তাকে রিপে করতে হবে। যেহেতু রিপে করতে হবে, আর্ন করতে হবে, আবার তার হাতে খুব একটা সেভিংস বা ইনভেস্টমেন্টও নেই যেটার মাধ্যমে সে হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে বা আর্লি রিটায়ারমেন্টে গিয়ে সে, লেটস সে আর্লি রিটায়ারমেন্টে গিয়ে সে একটা হ্যাপি রিটায়ার্ড লাইফ লিড করলো অনেক কম বয়সে, অথবা সে কোনো একটা ব্যবসা শুরু করার চেষ্টা করলো, অথবা ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বড় ডিসিশন গুলো কিন্তু এই ধরনের মানুষ নিতে পারে না। সো তাদের একটা কমফোর্টেবল লাইফ আছে কিন্তু সেখানে ফ্রিডম নেই, কারণ দে আর লকড ইনটু দ্য সাইকেল। ওই সাইকেল থেকে বের হতে পারছে না ডিউ টু লোন রিপেমেন্ট এবং ডিউ টু তাদের সেভিংস বা ইনভেস্টমেন্ট খুবই খুবই কম থাকে, যার কারণে চাইলেও এই ধরনের বড় ঝুঁকি তারা নিতে পারে না। পারে না বলেই এটাকে ট্র্যাপ বলা হচ্ছে, যে আপনি যেই পজিশনে আছেন ওই সাইকেলে ঘুরতে থাকবেন, চাইলেও ওই সাইকেল থেকে বের হতে পারবেন না। কারণ কি? কারণ আপনার অগণিত লোন রিপে করতে হবে, এই জন্য আপনাকে চাকরি করে আর্ন করতে হবে, এবং আপনার খুব একটা সেভিংস বা ইনভেস্টমেন্ট বা ইমার্জেন্সি ফান্ড খুব একটা নেই যেটার মাধ্যমে আপনি এখন আর্লি রিটায়ারমেন্টে যাবেন বা হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে ওই সেভিংস বা ইনভেস্টেড অ্যামাউন্টকে ব্যবহার করে আপনি একটা ব্যবসা শুরু করার ঝুঁকি নিবেন। এই ধরনের বড় ধরনের ঝুঁকি নেওয়ার সক্ষমতা কিন্তু এই শ্রেণীর মানুষের থাকে না। এই জন্যই এটাকে ট্র্যাপ বলা হচ্ছে, এটা একটা ফাঁদের মতো। যেটা আমি বললাম যে ওয়ার্ক স্পেন্ড ডেপ্ট এন্ড দেন রিপিট, এই ফাঁদে তারা পড়ে যায় এই মধ্যবিত্ত শ্রেণী। তো এইটাকেই মিডল ইনকাম ট্র্যাপ বলা হয়। তো আশা করি যে মিডল ইনকাম ট্র্যাপ কেন হয় এই ভিডিওর মাধ্যমে বুঝেছেন, এবং যেহেতু বুঝেছেন অতএব এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে আপনি যাতে বের হতে পারেন, অথবা যারা এখনো এই ট্র্যাপে পড়েননি তারা যেন এই মিডল ক্লাস ট্র্যাপে না পড়েন সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।